ভিতরে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে ওই গানটা, বুঝলে বাবা? আমি আমি তোমার কথা মনে রাখলাম। ওরে কপনইল সই কপুলুর বন সখী কপনইল সই কপুলুর বন জ্বর নইল সই জ্বরের বিকার পাগল নয় পাগলের আকার পাগল নয় পাগলের আকার পাগল নয় পাগলের আকার পাগল নয় পাগলের আকার। একটা কথা বলে দিই, এই যে আমরা পাগলের গান গেয়ে লাফাই না, হয়েছি পাগল পেয়ে লাভ দিই। শুধু একটা কথা ধরে রাখেন, তারক গোসাই বলছেন পাগল নয় মানে পাগল না, কিন্তু আবার পাগলের। শুধু এই দুটো লাইনের কথা যদি বলি, আর সব পরে। উনি বললেন পাগল নয় মানে পাগল না, কিন্তু আবার পাগলের আকার। জ্বর নাই মানে জ্বর না, কিন্তু আবার জ্বরের তখন আর লাভ থাকবে না। এ সমস্ত গান হচ্ছে ভাব সমাধি, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি। শুনেছ কোনো সময়? তারক গোসাই বললেন আমি হয়েছি পাগল, আমি নিজে পাগল হয়েছি। আর পাগল কখন হয় জানো? কপনইল সই কপুলুর বন কপনইল সই কপুলুর বন কপনইল সই কপুলুর বন জ্বর নইল সই জ্বরের বিকার পাগল নয় পাগলের আকার পাগল নয় পাগলের আকার। রোগ নয় মহা রোগে ভরে আর কি করবে ভয় রব কস্তুরে রোগ নয় মহা রোগে ভরে কি করবে ভয় রব কষ্ট রে। প্রত্যেকটা কলিতে যদি একটু গভীরভাবে ভাবা হয় না, রোগ নয় মানে রোগ না, কিন্তু আবার রোগে মরে। গোলক পাগল যখন বিরহ ব্যথা উঠল, উপরে জল দিছিল, সেই জল শুকায় গেল। কি তাপ দেখছ? রোগ দেখা যাচ্ছে না, ভিতরে বিরহ যন্ত্রণায় জ্বলে যাচ্ছে। রোগ নয় মহা রোগে ভরে আর কি করবে ভই রব কস্তুরে রোগ নয় মহা রোগে ভরে কি করবে ভয় রব কষ্ট রে। আর চতুর মুখে কি ধার ধারে চতুর্মুখে কি ধার ধারে আর চতুর মুখে কি ধার ধারে অন্তরসে নারে দোজা পাগল নয় পাগলের আকার পাগল নয় পাগলের আকার। তার বিচ্ছেদ বিরহ দাহ জ্বলে মরলাম অহরহ তার বেঁচে দিবি জলে মরে অহরহ
এনে দেগো ওই জীবন বন্ধু আমি পান করি তার রস সিন্ধু এনে দেখো ওই জীবন বন্ধু পান করি তার রস সিন্ধু কেউ যদি সই থাকির বন্ধু কেউ যদি সেই থাকি বন্ধু কেউ যদি থাকির বন্ধু করে গে এই রোগের প্রতিকার পাগল নয় পাগলে রাখা পাগল নয় পাগলে রাখা এটা পাগলের হাতে যদি 1,00,000 টাকার একটা চেক দেওয়া হয় পাগল কি করবে খুশি হবে হবে নাকি ওর কিছু মনেই হবে না যে আমার 1,00,000 টাকার একটা চেক দিয়েছে এই টাকা পয়সা এ হচ্ছে লক্ষ্মী ধন কিন্তু পাগল যারা এগুলো তুচ্ছ করে এই লক্ষ্মী ধনগুলো এরা তুচ্ছ করে এই জন্য তারক গোসাই বলেছে আর ওই লক্ষ্মী বিলাস বাবা বাবা তুচ্ছ করি আর ও বিলাস বিলাস মঞ্জুরি লোকে বিলাস তুচ্ছ অবিলাস বিলাস মঞ্জুরি আর হরিচন্দ্রে বাবা বাবা প্রেমের ডুরি হরি বল হরি চাঁদকে করে রুরি আমার হরিচন্দ্রের সেই প্রেমের ডুরি বাবা বাবা আই দিয়ে মন বাঁধবো আমায় পাগল নয় পাগলে রাখা পাগল নয় পাগলে রাখা গোসাই গোলক বাবা এই রোগের রাজা আমার গুরু চান সেই রোগের উঠা গোসাই গোলো রোগের রাজা গুরু দান সেই রোগের রাজা রোগ থাকে যা বাবা না সেই ধরকে যা ওই লোক থাকে যার সেই ধরকে যা বলছে যদি কারো এই রোগ থাকে সে ধরবে আর তারক বলছে আমার এই রোগ তো হই নাই এ রোগ তো আমার হয় নাই রোগ থাকে যা সেই ধরকে যা লোক থাকে যার সেই ধরকে যা আর রোগ থাকে যার বাবা সেই ধরকে যা রোগ নাই ভোগ নাই তারও পেশা পাগল নয় পাগলে রাখা পাগল নয় পাগলে রাখা এখনো যারা বসে আছে সভারও মাঝারে অনেক রাত হয়ে গেছে বলি সবার ধারে সবাই একটু প্রসাদ করিবে গ্রহণ দেখো বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কোনো দীক্ষা মন্ত্র আছে কিনা আমি কথাটা বলবো আপনারা যদি একটু লক্ষ্য করে শোনেন আমার মা যদি কোনো সময় রোগাগ্রস্ত হয় এই কথাটা বলছি কেন তাৎপর্য আছে আমাদের বাড়ির পাশে এক ডাক্তার আছে নাম হচ্ছে কাল ডাক্তার উনি কানে শোনে না এমবিবিএস যদি আমার মার জ্বর হয় এমবিবিএস ডাক্তারের ঔষধ যদি এনে দিই রোগ সারে না মা কয় এতে আবার রোগ সারবেই না কারণ একটা মানুষের 80% রোগ হচ্ছে মনের রোগ একদম ভালো ভালো বড় ডাক্তারের ঔষধ যখন মাকে এনে দিই মার ভালো লাগে না জ্বর সারে না কিন্তু ওই কাল ডাক্তারের নাম করে যদি খাওয়াই তাহলে কাজ সারা যদি মানে
ওমা ওই কাল ডাক্তারে এই ওষুধ দিয়েছে, যেই শুনেছে বিকেল বেলা বাবা কারেন্ট আসে না। একটু লক্ষ্য করে শোনো বাবা, মানে আমি কথাটি বলতে চাইছি কেন, মতুয় ধর্মে কোনো দীক্ষা নাই, পরিষ্কার কোনো দীক্ষা মন্ত্র কিছুই নাই। এখন ওই মতুয় ধর্মের লোক হইছে আমার মার মতন, যে দীক্ষা না দিলি সারবে না। বাহ 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 বাহ, কি ভালো বলছি? ভালো। কিন্তু পরিষ্কার শুনে নাও, মতুয় ধর্মে কোনো দীক্ষা নাই, এর প্রমাণ আমি নিজে তারক গোসাই। হরি বল হরি বল। আমার গুরুদেব মৃত্যুঞ্জয় গোসাই আমাকে ধরে নিয়ে হরিচাঁদের পায়ে দিল। মৃত্যুঞ্জয় গোসাই বলছে, আয় তুই এই যে 32 চিহ্নের তোর ব্যাখ্যা তোর কাছে শুনলাম। এই কথা বলে কেনা, কথা বলিস না। তো এই 32 চিহ্ন ভগবানের আছে, সেই মানুষ তোরে দেখাবো। আমার গুরুদেব মৃত্যুঞ্জয় গোসাই কানে কিন্তু কোনো মন্ত্র দি নেই, আমারে হাত ধরে নিয়ে বলছে, এই যে নে, এই জায়গা মর। এই যে আমারে ধরে নিয়ে গেল, আমারে বললো এই জায়গা মর, এই যে ধরা, আর আমি ওই জায়গা বললাম। এই হলো মতুয় ধর্মের দীক্ষা। কানে কোনো কুরুত মন্ত্র নাই, কিন্তু এখন সমস্যা হচ্ছে ওই জায়গায়, ও সবাই হচ্ছে আমার মার মতো, কাল ডাক্তারের ঔষধ ছাড়া ভালো হবে না। ওরা কয়, এ রে ভাই কানে কোনো কিছু পেল না, এ কি মন্ত্র? এই কানে মন্ত্রটা হচ্ছে ওই কাল ডাক্তারের ঔষধের মতো। কিন্তু মতুয় ধর্মে কোনো দীক্ষা নাই। আগে ছিল, এটা ত্রেতা যুগে ছিল, গুরু কৃষ্ণ অবেদাত্তা হয়, তথাপি শ্রী গুরুর মান্য রাখলেন দয়াময়। গুরুও যে কৃষ্ণ, সে গুরুকে সেবা করতে হবে, গুরুকে ভক্তি করতে হবে, নালি ভগবানকে পাবা না। কিন্তু এখন গুরুদেব সুযোগ পাইয়ে, এই আমারে ভক্তি কর, এরপরে কেউরি কর তুই তো এসো, ব্যবিচারী শুরু হয়ে গেল। কিন্তু হরিচাঁদ ঠাকুরের লীলায় বলল, তুমি গুরুকে ভক্তি করো, কিন্তু সদা সর্বদা হরিনাম করো। কোন দীক্ষা মন্ত্র কানে কুরুত দেওয়া, সন্ধান কিছুই তোমাদের নাই, শুধু হরি বলে কানবা, এইটাই তোমাদের কাজ। বাবা বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বসো বসো বাবা। আমার বাবা বলছে, যদি হরিগুরু স্যারের নামে যারা দীক্ষা দিয়ে বেড়াস, আমি যদি দলিল ধরে কথা বলি, এরা ভুল করছে। যদি হরিলীলামৃতের কথা বলি, হরিলীলামৃতে বিচরণকর্তা নিজে বলেছে, মরার চেয়ে ধরা কবু শ্রেষ্ঠ নয়। একদম হরি বল হরি বল। মরার থেকে ধরা কখনো শ্রেষ্ঠ নয়, অর্থাৎ মরা হরিচাঁদের পায়। পরিষ্কার শুনে রাখো, যে গুরুদেবরা দীক্ষা দিয়ে বেড়াচ্ছ, দীক্ষা কানে মন্ত্র দিয়ে বেড়াচ্ছ, এ কোনো মতুয় ধর্মে নাই। মতুয় ধর্মে এক হরিনাম শুধু ধরে নিয়ে হরিচাঁদের পায়। আর এখন তো রথ টথ কত কিছু হচ্ছে, কি বলবো আমি, ও সমস্ত কথা বলবো না, বুঝলি? কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই যে আমাদের ট্রেনগুলো, ভারতবর্ষের যে ট্রেনে একটা বসার জায়গা আছে, আর রিজার্ভেশন যে সিটগুলো থাকে, ওই সিটের উপরে যেন কি থাকে, বাংকার। তাহলে ট্রেনে বসার জায়গা কোথায়? এখন হরিচাঁদে যদি বাংকারের পরে উঠইয়া আমি যদি সিটি বসি, এর থেকে ভালো বোঝাতে পারবো না। হরিচাঁদে বাংকারে উঠোয় না, কয় হরিচাঁদে মাথার পরে রাখছি, তারপরে আমি এই যে এসে বলছি। এই জন্য করি বর্ণনা, গুরুবাদ মতুয় ধর্মে নাই, কিন্তু গুরুকে ভক্তি করো, গুরুর প্রতি শ্রদ্ধা রাখো, অন্তরে ভক্তি রাখো, সেইটা যেন মানুষকে দেখানোর জন্য বহিঃপ্রকাশ না হয়। তুমি সন্ধ্যার সময় দাইয়া হরে কৃষ্ণ হরি বলো, এই দেহানির দরকার নাই, সাধন বদন তুমি যে কোনো সময় করতে পারো, কিন্তু তোমার সারা তুমি সেরে নাও। এই জন্য তারক গোসাই লিখলেন, যুগ মন্বন্তর যায় কতবার, ব্রহ্মার দিবসে একবার, জেনে সারাচ্ছার, জেনে সারাচ্ছার, এই সারাচ্ছাদ হচ্ছে আমার হরিচাঁদ। হরি বল হরি হরি বল। আমার এই বাবা কথা শুনে
আমারে 50 টাকা দান করলো। বাবা আমি সাস্তা কথা বললাম, এখন যদি কেউ রাগাও আমার কিছু করার দরকার নেই। কিন্তু আমি যেটা বলছি, যুগ বন্যন্তর যায় কতবার, ব্রহ্মার দিবসে একবার, এইবার জেনে, জেনে মানে জানা, আর সারাত সাত মানে যিনি জগৎকে উদ্ধার করবার জন্য এসেছে তার নাম হচ্ছে সারাত সার, মানে অরিসান জগৎ সংসারে এসেছে। এই জন্য বলছে তোদের বড় সুযোগ এই যুগে, জেনে সারাত সার, সার দোকানি দোকান সার, যে যা পারিস এইবার তোরা গুছিয়ে নে, এইবার হরিনামের তরি নিয়ে এসেছে, তাড়াতাড়ি ওরকম দিয়ে চল, হরিনাম, হরিনাম। এই জন্য বলে যাই আমি, ধর্ম সবার গায়, গারস্থ ধর্ম জগতে শ্রেষ্ঠ হয়ে যায়। গুরু সাতকে পতিত পাবন বলো কেন কয়, তাহার জবাব দেব আমি এ ধর্ম সবাই। বাবা আপনাদের ঘরে কারো ঘরে ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে? বাড়ি গিয়ে পড়ে দেখবেন। গণপতি সরকার মানে বাজে কথা গিয়ে কবি গান গাইবে না, যদি থাকে ব্রহ্মবৈবর্ত পুরাণ পরিষ্কার লেখা আছে। আমরা যারা শূদ্র, নমর শূদ্র, ওখানে পরিষ্কারভাবে ব্যাখ্যা হয়েছে। কি ব্যাখ্যা? যে ব্রাহ্মণরা কি ভোজন করবে, ক্ষত্ররা কি খাবে, বৈশ্যরা কি খাবে, আর শূদ্ররা কি খাবে। আমাদের খাওয়ার কি অধিকার জানো? আমাদের খাওয়ার অধিকার হচ্ছে যেদিন আমরা রান্না করব, শূদ্র যারা এরা যেদিন রান্না করবে ওই দিন খেতে পারবে না, খেতে পারবা না ওই দিন। এই যে এই মার বাড়ি আজকে রান্না হয়েছে, আজকে খাতে পারবো না, এই খাবার কবে খাবো? 3 দিন পরে আমাদের খাবার নিমন্ত্রণ, মানে 3 দিন পরে কবে যে আসো আমার বাড়ি খাইয়ে যাও, এই ছাড়া আমাকে খাওয়ার অধিকার নাই। এখনো ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার লেখা আছে, শূদ্র যারা এরা যেদিন রান্না করবে সেই দিন খেতে পারবে না, 3 দিন পরে খেতে হবে সেই পচা খাবার। আর এই যে আমি ভালো পোশাক পরেছি, এই পোশাক পরার অধিকার নাই তোমাদের। শোনো, ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার লেখা আছে, তোমাদের কি পোশাক পরার অধিকার জানো? একটা মানুষ যদি মারা যায়, মেয়ে মানুষ হলেও পোশাক পরতে পারবা না। কোনো মানুষ যদি গ্রামে মারা যায়, সেই মৃত মানুষের গায়ে যদি পোশাক থাকে, ওই মৃত মানুষের গায়ে পোশাক পরার অধিকার আছে তোমাদের, আর কোনো পোশাক পরার অধিকার নাই। এই কথা কেন বলছি জানো? আপনারা বলেন এখন যে ভালো ভালো পোশাক পরছেন, এটা কার দৌলতে? আমার গুরু চাঁদের দৌলতে। বাবা তোমার একটা কথা বললাম, শুধু একটা কথা বললাম, যে মানুষ আমাদের শিক্ষার অধিকার দিয়েছে। হ্যাঁ, আপনারা বলেন গোয়াল ঘরে গরু বেরিয়ে গেলে ওই গোয়াল ঘরে কে কে লেখাপড়া করেছেন? আছে একজনও? গোয়াল ঘরে লেখাপড়া করছেন না? গোয়াল ঘরে গরু যখন বেরিয়ে গেছে, তারপরে ওই গোয়াল ঘরে বসে বসে সালাদ সোয়াট নাচিয়ে তারপর লেখাপড়া করতে হয়েছে। জানো এইটা কার সিদ্ধান্ত? গুরুচাঁদ ঠাকুর যখন বলল, তখন ইংরেজদের শাসন ছিল, যখন বলল শোনো এদের শিক্ষার অধিকার দিতে হবে, বলছে আমরা শিক্ষার অধিকার দিতে পারি, কিন্তু আমরা কোনো স্কুল করে দিতে পারবো না, তুমি যেভাবে পারো এদের শিক্ষা দিয়ে দাও। তখন গুরুচাঁদ ঠাকুর বলল, শোন তোদের গোয়ালঘর আছে, যখন গোয়ালঘরের থেকে গরু সারাদিন তো থাকে না, মাঠে থাকে, তাহলে যখন সকালবেলা বেরিয়ে যাবে ওই গোয়ালঘর পরিষ্কার করে ওইটা পাঠশালা করে দেয়। পড়েছো মা? এগুলো এক বিন্দু মিথ্যা না। তোমাদের অধিকার ছিল না শিক্ষার, তোমাদের চন্ডাল বলা হতো, সেই চন্ডাল গালি কেটেছিল আমার গুরুচাঁদ ঠাকুর। এই শিক্ষার অধিকার দিয়েছো, এখন একেবারে চাকরির থেকে লাল লাল নোট গুনে গুনে ঘরো এনো। কার জন্য? আমার গুরুচাঁদের জন্য। এখন তুমি বুঝে দেখো কি রাখো কি খাবো। তোমার কাছে আমার প্রশ্ন হলো, গুরুচাঁদ পতিত পাবন কেন, এবার তুমি বুঝে দেখো। আমরা এই যে প্রথম চাকরি পেয়েছিল শশীভূষণ, আমাদের নমশূদ্রের ভিতরে প্রথম চাকরি, আগে চাকরি ছিল না আমাদের। গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করলো যে এদের চাকরির ব্যবস্থা করতে হবে। শশীভূষণকে বললো যাও, চলে যাও। কোথায়? তুমি কলকাতায় চলে যাও, সেখানে যাও, একটা মানুষ আসছে, কে? সিএফ মীর সাহেব, তার সঙ্গে দেখা করো। মীর সাহেবের কাছে গেল, মীর সাহেবের কাছে গিয়ে বলল, জয় হরিবল। বলছে কে তুমি? বলছে আমার নাম শশীভূষণ। কোথা থেকে এসেছো? আমি সিধা মোরাকান্দি থেকে এসেছি। মোরাকান্দি? তোর বাবার নাম কি? বলছে আমার বাবার নাম গুরুচাঁদ ঠাকুর।
আমার ঠাকুর দাদা হরিচাঁদ ঠাকুর। ও হরিচাঁদ ঠাকুরের নাতি তুমি? গুরুচাঁদ ঠাকুরের পুত্র? আমি তোমার বাবাকে চিনি, আমি তোমার বাবার সঙ্গে দেখা করব। গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে যখন মির সাহেব দেখা করলো, মির সাহেব বলল আমার ছেলেকে চাকরি দিতে হবে। মুখবন্ধু বাবুর কথা পরে বলবানি, আগে শশীভূষণের দা কইয়ে নি। শশীভূষণ বললো কি, শোনো শশী, তোর কথা নাও, তুমি একটা পত্র তৈরি করো, কলকাতা যাও, সেখান থেকে ইংলিশে একটা পত্র লিখো, সেই পত্র লিখে ফরিদপুর ওখানে ছোট ম্যাজিস্ট্রেট, বড় ম্যাজিস্ট্রেট আসবে, সেখানে গিয়ে তুমি এই পত্রটা পাঠ করো। যখন ওখানে গিয়ে পত্রটা পাঠ করলো, তখন এই ম্যাজিস্ট্রেট বললো, কে এই ছেলেটাকে এত সুন্দর ইংরেজি বললো? বলছে এর নাম শশীভূষণ। বলছে কি জন্য এসেছে? তখন বললো একটা চাকরির জন্য। যে এই ছেলেটাকে চাকরি দেওয়া হয়নি কেন? ব্রাহ্মণরা কথা বলতে পারলো না, কারণ নিচু জাতের ছেলে বলো। তখন ম্যাজিস্ট্রেট বলল, যাও এর সাব রেজিস্ট্রার পদে চাকরি দাও। আজ থেকে এই জাতিতে যারা আসবে তারা আজ থেকে লিখে দাও, এরা চাকরি পাবে, এরা চাকরি পেয়ে এরাও সেই ভারতবর্ষে, বাংলাদেশ, সব জায়গায় যেখানেই মানুষ আসে না কেন, এই নমশূদ্র জাতি তখন চাকরি পাবে, একমাত্র গুরুচাঁদের জন্য। এই জন্য বলে যাই আমি, ধর্ম সবার গায়ে, গুরুচাঁদ না আসলে দেখো কি হতো কথায়। এই জন্য প্রতীক পাবন তারে দেখো পায়, গুরুচাঁদের নামে সবাই জয়ধ্বনি করো, সবাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা যদি লেখাপড়া না জানতাম, আমাদের বাড়ির, এই বাড়ির যে দলিল, আমার তো রক্ষা করে রাখতে হবে নাকি? আমার বুঝতে হবে না? আমি যদি না বুঝি তাহলে তো আমার সম্পত্তি সব নিয়ে যাবে। তার মানে কি, আমাদের লেখাপড়া প্রয়োজন। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছে, যদিও তোমরা করো ভিক্ষা, কিন্তু ছেলে মেয়ে আগে দাও শিক্ষা। কিন্তু তোমরা মালা নিয়ে গোসাই সাজিয়ে খিচুড়ি খাইয়ে বেড়াইবে না। এই যে আমাদের গুরু ভাই সাধনদা এসেছে, সাধনদার একটা ছেলে, মানে ওই দুইজনে চেষ্টা করতেছে কি করে ছেলেটাকে মানুষ করা যায়। মানে এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য গুরুচাঁদ ঠাকুর বলেছে যে এদের যদি শিক্ষিত করতে পারি, ছেলেটা যদি বড় একটা জায়গা যায়, সেই জায়গায় যে গুরুচাঁদের কথা বলবে। এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে আগে শিক্ষার প্রয়োজন। এই জন্য নিবারণ কর্তা ওরা কান্দি গেল, গুরুচাঁদ ডাক দিয়ে নিবারণ কর্তাকে বলল, এ নিবারণ শোন শোন, আমার দিকে আয়, একটা কথা বলিব নিরাবণ, কথা নিবিয়ে সময়। এই তো ছেলে মেয়ে আছে না? বলছে হ্যাঁ, আমার দুটো ছেলে আছে। লেখাপড়া করে? কয় না, ও বান্দরে রাঠি হয়েছে, ও লেখাপড়া করে না। গুরুচাঁদ ঠাকুর বলছে তাড়াতাড়ি যা, ঘরের একটা কেউসি নিয়ে যায়। একটা কেউসি নিয়ে প্রথমেই ওই মালা কাটিয়ে দিয়েছে, মোটা মোটা যে মালা, ওই মালা কাটিয়ে দিয়েছে নিবারণ। আচ্ছা, এই যে গোসাইরে রয়েছে, গোসাইর গলাতে যদি মালা কাটিয়ে দেয়, কত বড় অপমান। সবার সামনে মালা কাটতেছে, আর নিবারণ গোসাই চোখের জলে ভেসে যাচ্ছে। মালা কাটা শেষ, এবার চুল ধরিছে, লম্বা চুল, চুল ধরিছে, চুল ধরে কাটিয়ে দিল। বলছে যা বাড়ি চলে যা, আর জীবনে উড়াকান্দি আসবি না তুই। উড়াকান্দি সেই দিনই আসবি যদি তোর ছেলে মেয়ে দুটোকে পড়াশোনা করাতে পারিস। সেই দিন আসবি যেদিন তোর ছেলে মেয়েকে পড়ালেখা শিখাবি। এই কথা শোনার পরে নিবারণ কর্তা চোখের জল নিয়ে বাড়ি গেছে। এখন ওই ছেলে মেয়ে দেখে বাবার লম্বা চুল ছিল, চুল নাই, কাটিয়ে দিয়েছে। গলায় মালা ছিল, মালা নাই। ছেলে দুটো রাগ করে ঘরের থেকে বেরোইছে, বাবা এ তোমার মালা কই, তোমার চুল কাটছে কেটা? ওরা লাঠি ডিঙা ধরায় গেছে, মানে তার বাড়ি হবে। এখন করছে এইগুলো কে করেছে জানিস? কে করছে? তোরা দুটো ভাই করেছিস, তোরা দুই ভাইতে আমার এই অবস্থা করেছিস। হাতের থেকে লাঠি পড়ে গেল। বলছে বাবা আমি বুঝতে পারি নাই। বুঝতে পারিস নাই? শোন, গুরুচাঁদ ঠাকুর আমার এই মালা কেটে রেখে দিছে, ওরা কান্দে চুল কেটে রেখে দিছে। তোরা যেদিন দুই ভাই লেখাপড়া শিখতে পারবি, সেই দিনই আমি ওরা কান্দি যাবো, এর আগে আমি যেতে পারবো না। দুটো ছেলে প্রতিজ্ঞা করলো, বাবা তোমাকে শুয়ে প্রতিজ্ঞা করলাম আমরা দুটো ভাই লেখাপড়া করব। যখন নিবারণ কর্তার দুটো ছেলে বিয়ে পাশ করলো,
গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দিতে বলছে এবার আমারও নিবারণ মতুয়া হয়েছে, ওরে ডেকে আন, ওরে ওরাকান্দি ডেকে আন, আমরা একসঙ্গে হরিনাম করি, হরিবল হরিবল হরিবল। দেখেছো গুরুচাঁদ ঠাকুর কিভাবে শিক্ষা দিয়েছে? আরে ছেলে মেয়ে আগে শিক্ষিত করতে হবে। আর সর্বপ্রথম মতুয়ার ছেলে মেয়ে আমরা জন্মাই না, আমি কি বলবো, ছেলে মেয়ে এত খারাপ হয় কেন? পিতামাতা যদি ঠিকভাবে শাসন করে ছেলে মেয়ে খারাপ হতে কখনো পারে না। এই জন্য প্রকৃত যদি সাচ্চা মতবাদ যদি পাওয়া যায় একমাত্র মতুয়া ধর্মে, যেটা হরিগুরুচাঁদ ঠাকুর দিয়েছিল। এই জন্য পতিত পাবন গুরুচাঁদ ঠাকুরকে কয়, ধরে ধরে জবাব দিলাম এ ধর্ম সবাই। এই যে প্রসাদ বাড়ি দিয়ে তো মাছ মাংস খাওয়া যায়, কিন্তু তারক গোসাই লিখলেন ব্রহ্মা বিষ্ণু পুরান্দরে যে প্রসাদ বাঞ্ছা করে, কে আনিল ওরাকান্তি কি বলে কারো। তবে আর বেশি কথাই আমি বলবো না, প্রথমবারে ছেড়ে দেব আমার কবির কল্পনা। এরপরে মনোহর সরকার সভাতে আসিবে, তাহার ভাবের কিছু কথা সভাতে বলিবে, আপনারা ধরে ধরে শুনিবেন সবাই। সেও কিন্তু ভালো গায়, মিথ্যা কথা নয়, তার মুখে হরি কথায় আপনা করিবেন শ্রবণ। প্রেমানন্দে হরি বলে বলিবেন সর্বজন হরি বলে। তবে আর বেশি বলে আমার কোনো দরকার নাই, আমার মতো ভাবের পালা ছেড়ে দিয়ে যাই। যেভাবে প্রশ্নপত্র করেছিল দান, এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান। এরপরে এসে দেখি আবার কোন কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। সেইভাবে থেকে থেকে আমি বলে যাব তারে, এই তো বাসনা আমার রয়েছে অন্তরে। তবে আর বেশি কথা আমি বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। যার তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই। এরপরে শিষ্য আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে যায় তার ভাবের পরিচয়। আপনারা কিন্তু যাবেন না কোনো জন, এখনো অনেক সময় হবে কবি কীর্তন। এই মা বড় আশা করে আনে, মনে মনে তখন ভাবিছে মনে, এই বাচ্চা দুটো সরকার আসে, আবার কি গাবেনে দেখি সবার পাশে। আমরাও মনে মনে ভাবি দেখো তাই, গুরুর যেন কলঙ্ক নাহি বটে হয়। এই জন্য কষ্ট করে গাইলাম কবি গান, আপনারা বসে বসে শুনলেন জ্ঞানবান। যদি আমার কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দেখবেন ভক্তরা সবাই। কারণ দেখো হরিভক্ত জগৎ যারা রয়, তারাই দেখো সর্বশ্রেষ্ঠ, মিথ্যা কথা নয়। জগৎ সংসারে যখন গঙ্গা মাতা আসে, গঙ্গা মাতা জিজ্ঞাসা করেছিল হরিচন্দ্রের পাশে, ঠাকুর বলো দেখি আমারও গোসরে সমস্ত পাপী স্নান করবে আমারও নিকটে। আমার শরীরে যখন স্নান করিবে, সমস্ত পাপ আমার অঙ্গে লাগিবে। আমি পাপী হব, মিথ্যা কথা নয়। এই পাপ যাবে বলো, যাবে কোন কথায়? তখন ঠাকুর ডাক দিয়ে কয়, প্রকৃত হরিভক্ত তোর শরীরে যদি যায়, তবেই শুদ্ধ হবি, মিথ্যা কথা নয়। এই জন্য হরিভক্তর চরণ পেতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা দেখো আসে। আপনারা হলেন সেই হরিভক্তগণ, আপনাদের চরণে আমি বাড়াই জানাই প্রণাম। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকেতে আছেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, ভুলটুটি আমাদের মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার প্রথম আসর সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি 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 বল।